নমস্কার, আমি প্রিয়ব্রত আর আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি সেটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টেনিদা সমগ্র এই বইটি থেকে দধিচি, পোকা ও বিশ্বকর্মা এই গল্পটি। নারায়ণ গঙ্গোপাধ্যায় 1918 সালের 4 ফেব্রুয়ারি দিনাজপুর জেলা, বাংলাদেশে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য উপন্যাস বিতংশ, দুঃশাসন, ভোগবতী প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়াও ছোটদের জন্য তিনি নানা রকম বিভিন্ন ধরনের উপহার আমাদের দিয়ে গেছেন, যার মধ্যে টেনিদা খুব জনপ্রিয় একটি কাল্পনিক চরিত্র। টেনিদা অর্থাৎ ভজহরি মুখুজ্জে, যাকে নিয়েই আজকের গল্প। নারায়ণ গঙ্গোপাধ্যায় 1970 সালের 8ই নভেম্বর কলকাতাতেই মারা যান। তো দেরি না করে শুরু করছি আজকের গল্প দধিচি, পোকা ও বিশ্বকর্মা। আপাতত গভীর অরণ্যে ধ্যানে বসে আছি। বেশ মন দিয়েই ধ্যান করছি। শুধু কতকগুলো পোকা উড়ে উড়ে ক্রমাগত নাকে মুখে এসে পড়ছে, আর এমন বিশ্রী লাগছে যে কি বলবো। নাকে ঢুকে সুড়সুড়ি দিচ্ছে, কানের ভেতর ঢুকে ওই গভীর গহ্বরটার ভেতরে কোনো জটিল রহস্য আছে কিনা সেটাও বোঝার চেষ্টা করছে। একবার ঢোক গিলতে গিয়ে ডজনখানিক খেয়েও ফেলেছি। খেতে বেশ মৌরি মৌরি লাগলো, কিন্তু যা বিকট গন্ধ! বমি করতে পারতাম, কিন্তু ধ্যান করতে বসলে তো আর বমি করা যায় না। তাড়াবো সে উপায়ও নেই, কারণ এখন আমি সমাধিস্থ। একেবারে নিবাত নিষ্কম্প হয়েই থাকতে হবে আমাকে। আমি গোড়াতেই বুঝেছিলাম এরকম হবে। হাবুলকেও বলেছিলাম কথাটা, কিন্তু সে তখন ইন্দ্রত্ব লাভ করে কৈলাসে শিবের কাছে যাওয়ার কথা ভাবছে। আমলই দিলে না। বললে, যা যা, এসব ওসব ফ্যাচ ফ্যাচ করিস নি। অরণ্যে পোকা থাকেই, এবং নাকে মুখেও তারা পড়ে। চুপচাপ বরদাস্ত করে যা, নইলে মহর্ষি হবি কেমন করে? তা বটে, তবে একটা জিনিস বুঝেছি, মহর্ষিদের মেজাজ অমন ভীমরুলের চাকের মতো কেন? আর কথায় কথায় তারা অমন তেরে ব্রহ্মসাপ ছাড়েন কেন? আরে বাপু, ধৈর্যের একটা সীমা তো আছে মানুষের। নাকে মুখে অমন পোকার উপদ্রব হলে শান্তনুর মতো শান্ত মানুষও যে দুর্বাসা হতে বাধ্য, এই ব্যাপারে আমার আর তিলমাত্র সন্দেহ নেই। আচ্ছা, জ্বালাতনেই পড়া গেল বাস্তবিক। সত্যি বলছি, আমি বেলারাম বারুদ যে বেলা জ্বরের ভুগি আর পাশক পাতার রস খাই, আমার কি দায়টা পড়েছে মহর্ষি টহর্ষির মতো গোলমেলে ব্যাপারে পা বাড়িয়ে? পটলডাঙ্গার গলিতে থাকি, পটল দিয়ে শিং মাছের ঝোল আর আতপ চালের ভাত আমার বরাদ্দ। এক মুঠো চানাচুর খেয়েছি কি পেটের গোলমালে আমার পটল তুলবাজ্য। এহেন আমি একেবারে গরুর মতো বেচারা লোক। আমিই শেষে পড়ে গেলাম 6 হাত লম্বা আর 42 ইঞ্চি বুকওয়ালা টেনিদার পাল্লায়। আর টেনিদার পাল্লায় পড়া মানে যে কি, যারা পড়নি ভাবতেই পারবে না। গড়ের মাঠের গোড়া থেকে চোরা বাজারের চালিয়ার দোকানদার এসব পর্যন্ত ঠেঙিয়ে একেবারে রক্ত। হাত তুললেই মনে হবে রদ্দা মারলে, দাঁত বার করলেই বোধ হবে কামড়ে দিলে বোধ হয়। এই ভৈরব ভয়ঙ্কর লোকের খপ্পরে পড়েই আমাকে এখন মহর্ষি হয়ে ধ্যান করতে হচ্ছে। কি আর করি, বসে আছি তো বসেই আছি। অরণ্যের ভেতরে একটা ফুটো, সেখান দিয়ে দেখছি হতভাগ্য হাবুলের নাক বেরিয়ে আছে। পোকার কামড়ে জেরবার হয়ে ভাবছি ওই নাকেই একটা ধাঁ করে ঘুষি বসাবো কিনা। এমন সময় শিষ্য দধিমুখের প্রবেশ। দধিমুখ বললে, প্রভু, আছে নিবেদন। বললাম, কহ বৎস, শুনিব নিশ্চয়। দধিমুখ বললে, কালী নিশি শেষে দেখিলাম আশ্চর্য স্বপন। দেখিলাম প্রভু যেন দেবদেহ ধরি
আরোহিয়া অগ্নিময় রথে চলেছেন মহাব্যোমে ছায়াপথ করি বিদারণ। সত্রাসে কহিনু কাদি ওয়াক ওয়াক থু থু। আর কি, পোকা। থু থু করে দধিমুখ সেটা আমার গায়েই ঝেড়ে দিল। শিষ্যের আস্পর্ধাখানা দেখো একবার। রাগে আমার শরীর জ্বলে গেল, টিকি খাড়া হয়ে উঠল ব্রহ্মতেজে। কিন্তু শিষ্যকে শাপ দিলেই তো সব মাটি। মনে মনে ভাবলাম, দাঁড়াও চাঁদ, তোমাকেও শায়েস্তা করতে হচ্ছে। হেসে বললাম, আছে আছে, রহস্য অদ্ভুত। নিরেট মগজ তব সহজে তো বুঝিবে না সেটা। কাছে এসো, কহি কানে কানে। দধিমুখ হাঁ করে তাকিয়ে রইল। আমার মুখ থেকে যা আশা করেছিল তা শুনতে পাইনি। কি যে করবে ঠিক বুঝতে পারছে না। দধিমুখ অসহায়ভাবে একবার চারিদিকে তাকালো। আমি বললাম, দাঁড়াইয়া কেন, কাছে এসো, মুখ আনো কানের নিকটে, তবে তো জানিবে সেই অদ্ভুত বার্তা। এসো বৎস, বালক, আরো কাছে আয়, কাছে আয় না। দধিমুখের বয়স অল্প, একেবারে আনাড়ি, ইতস্তত করে। যেই আমার কানের কাছে মুখ আনা, অমনি আমি পাল্টা জবাব দিলাম। মস্ত একটা হাঁ করলাম, সঙ্গে 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 এক ঝাঁক পোকা পড়ল মুখের ভেতর, আর আমি পত্রপাঠ সেগুলো থু থু করে ফেরত দিলাম দধিমুখের গালে, নাকে, মুখে, কপালে। শিষ্যকে গুরুর স্নেহাশিস। দধিমুখ করে উঠল, সঙ্গে সঙ্গে ঝড়াং করে ড্রপসিন। খট করে বাঁশটা আমার নাকে পড়ল, তারপর সোজা নিচে। সিন শেষ হওয়ার আগেই দ্বিতীয় অঙ্ক সমাপ্ত। তখনই স্টেজের ভেতরে ছুটে এলো ইন্দ্রবেশী হাবুল আর বিশ্বকর্মা বেশি টেনিদা। টেনিদা বললে, এই, এটা কি হলো? হ্যাঁ, এর মানে কি শুনি? আমি বিদ্রোহ করে বললাম, কিসের মানে? টেনিদা দাঁত খিচিয়ে উঠল, প্লেটা তুই মাটি করবি হতবাগা। কেন ওভাবে থুতু দিলি ক্যাবলার মুখে? একদম বরবাদ হয়ে গেল সিনটা। কি রকম হাসছে অডিয়েন্স, তা দেখেছিস? আমি বললাম, ক্যাবলাই তো থুতু দিয়েছে আগে। টেনিদা বললে, দুটোর মাথায় একসঙ্গে ঠুকে দেবো এক জোড়া বেলের মতো। যাক, যা হয়ে গেছে সে তো গেছেই, এখন পরের সিনগুলোকে ভালো করে ম্যানেজ করা চাই, বুঝলি? যদি একটু বেয়ারাপনা করিস তো একটা চাটির চোটে নাক একেবারে নাসিকে পাঠিয়ে দেবো। আমি বললাম, তুমি তো বলেই খালাস, কিন্তু স্টেজে হা করে বসে ওই পোকা হজম করবে কে সেটা শুনি। টেনিদা হুঙ্কার করে বললে, তুই করবি, আলবাত তোকেই করতে হবে। থিয়েটার করতে পারবি আর পোকা খেতে পারবি না? দরকার হলে মশা খেতে হবে, মাছি খেতে হবে। হাবুল যোগ দিয়ে বললে, ইঁদুর খেতে হবে, বাদর খেতে হবে। টেনিদা বললে, মাদুর খেতে হবে, এমনকি খাট পালং খাওয়াও আশ্চর্য নয়। বাবা, এর নাম থিয়েটার। থিয়েটার করতে গেলে ওসব খেতে হয় নাকি? আমি ক্ষীণ প্রতিবাদ জানালাম। হয় হয়, তুই এসবের কি বুঝবি রে? হ্যাঁ, দানিবাবুর নাম শুনেছিস? দানিবাবু, তিনি যখন সীতার ভূমিকায় প্লে করতেন তখন মনুমেন্ট খেয়ে নামতেন, সেটা জানিস? মনুমেন্ট খেয়ে? হ্যাঁ হ্যাঁ, মনুমেন্ট খেয়ে। যা যা, ক্যাচ ম্যাচ করিস নি, এক্ষুনি সিন উঠবে, কেটে পড়, নিজের পাট মুখস্থ করবে। বেগুন খেতে কাকতাড়ানো কেলেহারির মতো মুখ করে আমি স্টেজের এক ধারে এসে বসলাম। মনুমেন্ট খাওয়া? জালিয়াতিরা জায়গা পাওনি? মানুষে কখনো মনুমেন্ট খেতে পারে? কিন্তু প্রতিবাদ করলেই চাটি।
তাই অমন বোম্বাই চালখানাও হজম করে গেছি। থিয়েটার করতে এলে পোকা খেতে হবে? কেন রে বাপু, তোমাদের সঙ্গে থিয়েটার না করতে পারলে তো আমার আর শিঙি মাছের ঝোল হজম হচ্ছিল না কি না? আমি প্যালারাম বারুদ যে, আমার পেট জোড়া পিলে দায় পড়েছিল আমার মুখ কুটকুটে দাঁড়িয়ে নিয়ে দতিচি সাজতে। যত সব জোচ্চোরের পাল্লায় পড়ে এখন আমার এই হাড়ি ঝাল। দিব্যি বসেছিলাম চাটুজ্জেদের রকে। ওরা উঠোনে হাত পা নেড়ে রিহার্সেল দিচ্ছিল, কিন্তু দধিচি সাজবার ছেলে পাওয়া যাচ্ছিল না। টেনিদা তার ভাটার মতো চোখ পাকিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে এসে খপ করে আমার কাজটা ধরে ফেললে। এই পাওয়া গেছে। আমি বললাম টেনিদা বাঘাটা গলায় বললে, নয় হ্যাঁ। দিব্যি মুনি ঋষির মতো তোর চেহারা, বেশ অহিংস ছাগল ছাগল ভাব। গালে ছাগলের মতো দাড়ি লাগিয়ে দেবো, যা মানাবে। দেখাবে একেবারে রায়বাড়ির কেশবুড়োটার মতো। আপাতত এই তার পরিণতি। এ অঙ্কে আমার পার্ট নেই, তাই স্টেজের অন্ধকার একটা কোনায় ঝিম মেরে বসে আছি। দাড়িটা হাতে খুলে নিয়েছি আর মশা তাড়াচ্ছি প্রাণপণে। না, এ অসম্ভব। আবার স্টেজে গেলেই ধ্যানে বসতে হবে, আর ধ্যানে বসা মানেই পোকা। আর কি মারাত্মক সে পোকা! কি করা যায়? রাগে হাড় পিত্তি জ্বলছে। দয়া করে পাঠ করছি, এই ঢের, তার উপর আবার অপমান, এমন করে শাসানো। চাটি হাঁকড়ে নাক নাচিকে পাঠিয়ে দেবে। ইস, শখখানা দেখো একবার। না হয় তোমার আছে এই পিরামিডের মতো উঁচু একটা অতিকায় নাক, আর আমার নাকটা না হয় চিনেম্যানদের মতো থ্যাবড়া, তাই বলে নাক নিয়ে অপমান? আচ্ছা দাঁড়াও, এই খাদা নাককে এই মই নাকের মতো উঁচু করে তোমার ভরা ডুবি করে ছাড়বো। কিন্তু কি করা যায় বাস্তবিক ভেবে কুল কিনারা পাচ্ছি না। ওদিকে স্টেজে তখন দারুণ বক্তৃতা দিচ্ছে টেনিদা। এমন একটা লাফ মারছে যে চাটুজ্জেদের ছাড় পোকা ভরা পুরনো তক্তপোষটা একেবারে মরমর করে উঠছে। থিয়েটার করছে না হাইজাম দিচ্ছে বোঝা মুশকিল। স্টেজ ম্যানেজার হাবুল পাশ দিয়ে যাচ্ছিল, বললে, এই বেলা অমন ভূতের মতো অন্ধকারে বসে আছিস যে? বললাম, একটু চা খাওয়া না ভাই হাবুল, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। হাবুল নাকটা কুচকে বললে, নে অত চা খায় না, যা পাঠ করছিস আবার চা। অ্যাডিং ইনসাল্ট টু ইনজুরি। আমি অন্ধকারে দাঁত বের করে হাবুলকে ভেঙচে দিলাম। হাবুল দেখতে পেলে না। চম্পট দেবো নাকি দাড়ি ফাড়ি নিয়ে? সোজা চলে যাব বাড়িতে? দধিজির সিনে যখন দেখবে আমি বেমালুম হওয়া, তখন টের পাবে মজাটা কাকে বলে। তাতে সুবিধা হবে না। তারপর কাল সকালে আমায় বাঁচাই কে? পটলডাঙ্গার বিখ্যাত টেনিদার বিখ্যাত চাটিতে স্ট্রেট পটল তুলতে হবে, বসতে হবে। না ওসব নয়। সাপও মরবে, লাঠিও ভাঙবে না, এমন জব্দ করে দেব যে কিল খেয়ে কিলটি সোনা মুখ করে গিলে নিতে হবে। টেনিদার 32 পাটির দাঁতের সঙ্গে আর একটি দাঁত গজিয়ে দেবো, যার নাম আক্কেল দাঁত। আর সেই সঙ্গে টেনিদার ধামা ধরা ওই স্টেজ ম্যানেজার শ্রীমান হাবুল সেনকেও টেটটি পাইয়ে দিতে হচ্ছে। ভগবানকে ডেকে বললাম, প্রভু আলো দাও, এ অন্ধকারে পথ দেখাও। এবং প্রভু আলো দিলেন। হাবুলকে বললাম, ভাই 5 মিনিটের জন্য একটু বাড়ি থেকে আসছি। হাবুল আতকে বললে, কেন? এই পেটটা একটু কেমন কেমন। হাবুল বললে, সেরেছে, যত সব পেট রোকা নিয়ে কারবার, শেষটায় ডোবাবে বোধ হচ্ছে। একটু পরেই যে তোর পাট রে। আমি বললাম, না এক্ষুনি আসছি। মনে মনে বললাম, পেট কার কেমন করে একটু পরেই দেখা যাবে। এখন মনুমেন্ট খাইয়ে পাঠ করাতে চাও?
দেখি আরো কত গুরুপাক জিনিস হজম করতে পারো। ঠিক 5 মিনিটের মধ্যেই আমি ফিরলাম। ডাক্তার ছোট কাকার ওষুধের আলমারিটা হাতড়াতে বেশি সময় লাগেনি। একেবারে মোক্ষম ওষুধটি নিয়ে এসেছি। হিসেব করে দেখেছি আমার পার্ট আসতে আরো প্রায় ঘন্টাখানেক দেরি, এর মধ্যেই কাজ হয়ে যাবে। চায়ের বড় কেটলিটা যেখানে উনুনের উপর ফুটছে সেখানে গেলাম। তখন কেটলির দিকে কারো মন নেই, সবাই উইংসে ঝুঁকে পড়ে প্লে দেখছে। টেনিদা লাফাচ্ছে ভীমসেনের মতো, আর সে কি ঘন ঘন ক্ল্যাপ। দাঁড়াও দাঁড়াও, কত ক্ল্যাপ চাও দেখবো। পিরামিডের মতো নাক উঁচু করে বিজয় গৌরবে ফিরে এলো টেনিদা। একগাল হাসি ছড়িয়ে বললে, হ্যাঁ কেমন পাঠ হলো রে হাবুল। হাবুল কৃতার্থ ভাবে বললে, চমৎকার চমৎকার, তুমি ছাড়া এমন পাঠ আর কে করতে পারত। অডিয়েন্স বলছে সাবাস সাবাস। অডিয়েন্স কেন সাবাস সাবাস বলছে আমি জানি, তারা বুঝতেই পারেনি যে ওটা ভীমের না বিশ্বকর্মার পাঠ। কিন্তু আসল পাঠ করতে আর একটুখানি দেরি আছে, আমি মনে মনে বললাম। স্টেজ কাঁপিয়ে টেনিদা হুঙ্কার ছাড়লে, চা ওরে চান। হাবুল ঊর্ধ্বশ্বাসে ছুটল। আবার ড্রপ উঠেছে। দধিচির ভূমিকায় আমি ধ্যানস্থ হয়ে বসে পোকা খাচ্ছি। শিষ্য দধিমুখ এবার দূরে দাঁড়িয়ে আছে। আগের অভিজ্ঞতাটা তো বলেনি। বিশ্বকর্মা আর ইন্দ্রের প্রবেশ, টেনিদা আর হাবুল। হাবুল বললে, প্রভু গুরুদেব, আসিয়াছি শিবের আদেশে, তব অস্থি দিয়া যেই বজ্র হইবে নির্মাণ। টেনিদা বললে, দেখাইব বিশ্বকর্মা যশ, হেন অস্ত তুলিব গড়িয়া, ঘোর নাদে কাঁপাইবে শশাগোড়া ব্রহ্মাণ্ড বিশাল, দীপ্ত তেজে দগ্ধ হবে স্থাপর জঙ্গম। তারপরেই স্বগতোক্তি করলে, উহ জোর জোর কামড় মেরেছে পেটে মাইরি। হাবুল চাপা গলায় বললে, আমারও আমারও পেটটা যেন কেমন গোলাচ্ছে রে। আর চোখে আমি একবার তাকিয়ে দেখলাম মাত্র। মনুমেন্টকে হজম করতে পারো, দেখেই না হজমের জোর কত। আমি বললাম, তিষ্ঠ তিষ্ঠ, আগে করি ইষ্ট নাম ধ্যান, ধ্যান ভঙ্গ যতক্ষণ নাই হয়, চুপচাপ থাকো ততক্ষণ, তারপরে তনুত্যাগ করিব নিশ্চয়। আমি ধ্যানে বসলাম। সহজে ধ্যান ভাঙছে না। পোকার উপদ্রব লেগে আছে, তা থাক। আমি কষ্ট না করলে টেনিদা আর হাবুলের কেষ্টও মিলবে না। গরম চায়ের সঙ্গে কড়া পারগেটিভ, এখনই কি হয়েছে। টেনিদা মুখ বাঁকা করলে, শিগগির ধ্যান শেষ কর মাইরি, জোর পেট কামড়াচ্ছে রে। আমি বললাম, চুপ, ধ্যান ভঙ্গ করিও না, ব্রহ্মসাপ লাগিবে তাহলে। ধ্যান কি সত্যি সত্যি করছি নাকি? আরে ধ্যাত, আমি আর চোখে দেখছি টেনিদার মুখ ফ্যাকাশে মেরে গেছে। হাবুলের অবস্থাও তথাই বচ। ভগবান করুণাময়। টেনিদা কাতর স্বরে বললে, ওরে পেলা, গেলাম যে, দোহাই তোর শিগগির ধ্যান শেষ কর, তোর পায়ে পড়ছি পেলা। হাবুল বললে, ওরে আমারও যে প্রাণ যায়। আমি একেবারে নট নরণচরণ, সামলাও এখন। মুনি ঋষির ধ্যান, দেহত্যাগের ব্যাপার, এ কি সহজে ভাঙবার জিনিস। বাপস, গেলাম। এক লম্ফে টেনিদা অদৃশ্য, একেবারে সোজা অন্ধকার আমতলার দিকে। পেছনে পেছনে হাবুল। আর থিয়েটার, সে কথা বলে আর কি হবে। ধন্যবাদ। তো এই ছিল আজকের গল্প, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা
টেনিদা সমগ্র থেকে দধিচি, পোকা ও বিশ্বকর্মা। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।